নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ একটা অতীব পবিত্র এবং মাঙ্গলিক অনুষ্ঠান। এর বিষয়ে কোনো রকমের দ্বিমত নেই। কিন্তু এই বিবাহ নামক এই উৎসব বা এই যে শুভ অনুষ্ঠানটা সবার জীবনে সঠিকভাবে হয় না। কখনো সমস্যা, কখনো হয়ে গেলে পরবর্তীতে সমস্যা, এটা কিন্তু লেগে থাকে। কারণ সেক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবেন যে আমি এর আগে বহুবার আলোচনা করেছি এই বিবাহ সংক্রান্ত বিষয়টা। অর্থাৎ বিবাহের আগের সম্পর্ক এবং বিবাহের পরের সম্পর্ক দুটো কিন্তু আলাদা। বিবাহের আগের সম্পর্কে রয়েছেন আপনি, সেটা আপনার জীবনের পঞ্চমের অর্থাৎ ওই দ্বাদশ ভাবের মধ্যে পঞ্চম ভাবের কানেকশান দেয়। পঞ্চমে আপনার মনের কানেকশান দেয়। পঞ্চম আপনার ক্ষেত্রে সেই রোমান্টিকতার জায়গা দেয়, কিন্তু কতটা দেবে? পঞ্চম আপনার মধ্যে সেই তার সঙ্গে সম্পর্কের পূর্বজন্মের কোনো কানেকশান সেটা দেয়। পঞ্চম আপনার মধ্যে ভবিষ্যতের চিন্তা ভাবনার জায়গা দেয়। কিন্তু সেটা পরবর্তীতে ভবিষ্যতে যখন সপ্তমে কানেক্ট হয়, সেই সপ্তম হচ্ছে পার্টনারশিপ। ব্যাস, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। যেমন আপনি আপনি একটা কোনো বিজনেস করছেন, সেখানে পার্টনারশিপ রেখেছেন, বা আপনি পার্টনারশিপে বিজনেস করছেন, সেখানে মালিকানা দুজন। ঠিক বিবাহটাও কিন্তু সেই পার্টনারশিপের কানেকশান পায়, যেটা হচ্ছে লাইফ পার্টনার বলা হয়। অর্থাৎ লাইফের দুজন, একটা লাইফকে কানেক্ট করছে দুজন পার্টনার। সম্পর্ক, একটা সম্পর্ককে কানেক্ট করছে দুজন পার্টনার। সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য দুজনের অস্তিত্ব রয়েছে, দুজনের গুরুত্ব রয়েছে, দুজনের কর্তব্য রয়েছে। এবং সেক্ষেত্রে অনেক সময় সেই জায়গাটা নেগেটিভ হয়ে যায়, এবং যার কারণে বিবাহের পরে হয়তো 7 দিন টেকে না, বা বিবাহের পরে 3 মাস টেকে না, বিবাহের পরে কখনো 1 বছর টেকে না, বিবাহের পরে কখনো 7 বছরের মাথায় গিয়ে ডিভোর্সের চিন্তা ভাবনা হয় বা অ্যাডজাস্টমেন্ট আসে না। এগুলো কিন্তু আপনার ওই জন্মছকের সপ্তম ভাবের সঙ্গে লগ্নভাবের কানেকশান। আমি বারবার বলি, একটা জাতক জাতিকার জীবনে বিবাহ করলো, তার ক্ষেত্রে চতুর্থ ভাবটাও দেখতে হয়, কারণ সে জীবনে কতটা সুখী হতে পারবে। বিশেষ করে মেয়েদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ সে যখন তার নিজের পিতৃগৃহ হইতে, অর্থাৎ পিতৃগৃহ থেকে যখন তার শ্বশুরের গৃহে বা স্বামীর গৃহে সে যখন যাবে, তখন সেই স্বামীর গৃহের যারা রিলেটিভ আত্মীয় স্বজন থাকবে, তার সঙ্গে কতটা কম্প্রোমাইজ করবে, কতটা অ্যাডজাস্ট করবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা দ্বিতীয় ভাগ দেয়। তাহলে অনেকের এই সমস্যাটাও রয়েছে। বিগত দিনে এটা অনেক অনেক শোনা যেত যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তার উপর অত্যাচার করছে। কখনো কখনো এটার নেগেটিভ, আরও নেগেটিভ দিকেও নিয়ে যেত। তুলনামূলক এই জায়গাগুলো অনেক কম হয়ে গেছে, কিন্তু এখনও রয়েছে। তাই এই জটুক বিচার, যেটার থেকে আপনি বুঝতে পারবেন এই জাতক, এই জাতিকার সঙ্গে ভবিষ্যতে কতটা অ্যাডজাস্ট হবে, ভবিষ্যতে কতটা তার মিল থাকবে। কখনো কখনো অষ্টম মাঙ্গলিক, যেটা আবার ওই জটুক বিচার থেকে আসে না, সেটা মাঙ্গলিক একটা দোষ, একটা আলাদা পার্ট। কখনো কখনো বিবাহের পরে সন্তান আসবে কি না, সেটাও কিন্তু তার এই যৌতুক বিচার থেকে আসে না, সেটাও একটা পার্ট, একটা ক্যালকুলেশন। সেই জাতক জাতিকার কোনো রকমের শুক্র নেগেটিভ আছে কিনা একটা জাতকের, বা সেই জাতিকার সেক্ষেত্রে কোনো রকমের ওভারির কোনো রকমের সমস্যা আছে কিনা, যেটা সন্তান ধারণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটার সমস্যা সেটা জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী দেয়। সেই জন্য মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে যে একটা জাতিকার সন্তান ধারণের ক্ষেত্র অবশ্যই মঙ্গল এবং শুক্র গ্রহের নির্দিষ্ট অবস্থান দেখতে হয়, না হলে সে সাথে
সকল জাতক সেই জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হয়। আবার কখনো কখনো মেডিকেল অ্যাস্ট্রোলজি এটাও বলছে যে কোনো জাতকের ক্ষেত্রে শুক্র গ্রহ কতটা পাওয়ারফুল আছে যার ওপর ডিপেন্ড করে তার বংশ বিস্তার করার যে ক্ষমতা সেটা আছে কিনা। সেই কানেকশানটাও কিন্তু দেয় জন্মছকের শুক্র গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে। তাহলে এগুলো আপনি ওই জটুক বিচারের মধ্যে পাবেন না, এগুলো আলাদা কম্বিনেশান কানেকশান। অনেক সময় দেখবেন যে সম্পর্ক এমন খুব খারাপ জায়গা যাচ্ছে, আবার সেটা ভালো সম্পর্কের জায়গাও তৈরি হচ্ছে। স্বামী স্ত্রী থাকলেও মাঝে মধ্যেই ঝামেলা হবে, কিন্তু সেটা কিন্তু চিরস্থায়ী থাকে না। কিছু কানেকশান থাকলে সেটা চিরস্থায়ী থাকে না, কিছু কানেকশান সেটা না থাকলে সেটা চিরস্থায়ী হয়ে একটা বিপজ্জনক জায়গা এবং কখনো কখনো ডিভোর্সের জায়গায় চলে যায়। তাহলে এগুলো প্রত্যেকটার কানেকশান। আমি এই যে বলা হয় যে অষ্টকূটের বিচার, এই অষ্টকূটের বিচার বা জটুক বিচার বলেন, এর মধ্যেও বর্তমান সমাজ ব্যবস্থায় অতীব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীন থাকতে পছন্দ করে। আগে 40 বছর আগে যদি আপনি পিছিয়ে যান, তখন কিন্তু তার মেয়েরা বিশেষ করে স্বামীর ওপর ডিপেন্ড হয়ে যেত, শ্বশুরবাড়ির ওপর ডিপেন্ড হতো। আরও পিছিয়ে যান, সম্পূর্ণভাবে তাদের ওপর ডিপেন্ড হয়ে যেত, কারণ তারা যা বলবে সেটাই। কিন্তু ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়েছে, সমাজ উন্নতির দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ তাদের সমান অধিকার নেওয়ার জন্য ছুটছে, এবং সেক্ষেত্রে মেয়েরাও সমতালে তারা কিন্তু তাদের সুযোগ সুবিধা এবং তারা জীবনের নির্দিষ্ট স্বাধীনতাও পাচ্ছে। এবং আজকের জায়গায় দাঁড়িয়ে সেই জন্য যোনিকূট খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে 4 পয়েন্টের অবস্থান থাকে। সেই যোনিকূটের মিল যদি না থাকে, তাহলে এই সকল জাতক জাতিকারা কখনো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই সকল জাতক জাতিকারা পরক্রিয়ার মধ্যে আসক্ত হয় যদি যোনিকূটের মিল মিনিমাম 50% না থাকে। এটা কিন্তু কানেকশান। এবং কিছু কিছু জায়গা আপনারা মোটামুটি জানেন যে একটা জাতক জাতিকার মধ্যে গণকূটের যেমন বিচার করেন, কারণ সেটা হচ্ছে দাম্পত্য ঐক্যকে ডিপেন্ড করে, ঝগড়া ঝামেলা এবং দুজনের মধ্যে মানসিক অ্যাডজাস্টমেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কূটকে কানেক্ট করে। সেই জন্য এই দুটো জিনিস, অর্থাৎ বিশেষ করে বলবো সমাজ ব্যবস্থায়, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেক মানুষ স্বাধীনতা চায়, এবং সেক্ষেত্রে যোনিকূটের মিল না থাকলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দেবে। এবং এগুলোর সঠিকভাবে ক্যালকুলেশন করে তারপরে বিবাহের জায়গায় যেতে হবে। কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহের জায়গায় গেলে পরবর্তীতে দাম্পত্য অশান্তি, কখনো কখনো পরিবারের মধ্যে যে বন্ডিং সেটা নষ্ট হয়ে যাবে, বা সেই সম্পর্কটা থাকবেই না। এমনকি সেই জাতক জাতিকা সেখান থেকে তাকে বাইরে বার করে দেবে। কখনো কখনো এমন কিছু হয়, কিছু মাঙ্গলিক দোষ রয়েছে যেটা অষ্টম মাঙ্গলিক, দেখবেন বিবাহের পরেই তার লাইফ পার্টনারের একটার পর একটা ক্ষতি হতে শুরু করে দেয়। এগুলোর প্রত্যেকটার শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। কারো ক্ষেত্রে লগ্ন মাঙ্গলিক, সে খুব জেদ কাজ করে তার মধ্যে, এবং এই জেদ তাকে সর্বশান্ত পর্যন্ত করে দেয়। কারণ মাঙ্গলিক দোষ আবার কিছু কানেকশান থাকে এদের বিবাহের ক্ষেত্রে আটকে দেয়, বিবাহই হতে দেয় না। এমনকি দেখো সম্পর্ক ভালো, পরিবারের মধ্যে দুটো পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, বিবাহের নির্দিষ্ট ডেট পর্যন্ত ফাইনাল হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহটা হতে চায় না। কারণ শুধুমাত্র ওই কনে এবং বর, অর্থাৎ ওই ক্ষেত্রে কিন্তু ওই জাতক এবং জাতিকা যে দুজন আছে তাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত, মতের অমিল হয়ে যাওয়া, হঠাৎ ছোট্ট একটা বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বা কখনো কখনো ওখানে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা
কোনো একটা জাতক বা জাতিকা প্রতারিত হয়ে গিয়ে সম্পর্কটা পুরো নষ্ট করে ফেলে দেয়া একদম শেষ মুহূর্তে গিয়ে হয়, যেটা বিবাহের ডেটের হয়তো 2-1 দিন আগে বা 2-5 দিন আগে, হয়তো সব কিছুর অর্ডার সব কিছু হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, এই রকম মুহূর্তে গিয়ে হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু দোষ, এগুলো কিছু অশুভ কানেকশান, যেগুলো সঠিকভাবে, আবার বলছি, তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। অনেক সময় এগুলো শত্রুতার কবলে পড়ে, গুপ্ত শত্রু এগুলোকে ডিস্টার্ব করে দেয় যাতে বিবাহ না হয়। অনেক পরিবারের এরকম জায়গা রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা রয়েছে ব্যভিচারী দোষ, সেটা আপনি ওই জুটুক বিচারে পাবেন না। একটা জাতিকার বা একটা জাতকের মধ্যে ব্যভিচারী দোষ থাকলে কথার মধ্যেই, এই শব্দটার মধ্যেই রয়েছে সে তার জীবনযাত্রা কিভাবে কোন দিকে নিয়ে যেতে পারে। এটাকে আর ভাঙলাম না। তাহলে সেই জায়গাগুলো জাতক জাতিকার থাকলে কিন্তু তার বন্ডিং, তার বিবাহিত জীবনের যে জায়গাগুলো থাকে, সমস্যার পর সমস্যা থেকে যায়। একটা সময় একই ছাদের নিচে তারা থাকতেই পারে না। বৈধব্য যোগ আর মাঙ্গলিক দোষ দুটো কিন্তু এক না। অনেক সময় মাঙ্গলিক দোষে বৈধব্য যোগ তৈরি হয়, কিন্তু বৈধব্য যোগ খুব নেগেটিভ ভাইব্রেশন দেয়, যেটা তার বিবাহের পরে গিয়ে অ্যাডজাস্ট হয় না। এমন কিছু কানেকশান থাকে যার কারণে বিবাহের পরে তার লাইফ পার্টনার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে যায়, ধীরে ধীরে সর্বশান্ত হয়ে গিয়ে নেশার মধ্যে চলে যায়। কখনো কখনো তাদের আচার ব্যবহার সবটাই অস্বাভাবিক হয়ে যায়, এমনকি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, কখনো কখনো সুইসাইড পর্যন্ত করতে পারে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশান আপনার জীবনে দেখবেন যে কখনো কখনো কিছু কিছু মাঙ্গলিক অনুষ্ঠান বা এই বিবাহের পরে জীবনে উন্নতিও হয়। অনেক জাতক জাতিকার আমারই দেখা অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের বিবাহ হয়েছে, বিবাহের পরে ভীষণ উন্নতি হয়েছে। জীবনে যে জায়গায় যেখানে ছিল সেই জিরো, সেখান থেকে হিরোর জায়গায় পৌঁছে গেছে। কারণ এখানেও কিন্তু সেই কানেকশান, অর্থাৎ দুটো চার্টের কন্ডিশান, দুটো সম্পর্কের কানেকশান, দুজনের কানেকশান তার জীবনের উন্নতির শিখরে নিয়ে গেছে। এবং ধীরে 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 তারা জীবনের একটা নির্দিষ্ট কিন্তু উচ্চতায় পৌঁছে গেছে। তাদের যে স্বপ্ন ছিল, স্বপ্নর থেকে অনেক কিছু পেয়ে গেছে। তাহলে এটা বিবাহের কানেকশান বিবাহের পরেও হয়েছে। তাই বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ হবে তা না, বিবাহ হওয়ার পরে অনেক জাতক জাতিকার জীবনের উন্নতি হয়। আমি তো আসলে আমার সামনে বলে দিই যে আপনার বিবাহের পরেও আপনার জীবনের উন্নতি হয়েছে, গাড়ি বাড়ি সব হয়েছে। সে বলতে বাধ্য, হ্যাঁ আমি তাই হয়েছে। আবার কারোর ক্ষেত্রে বিবাহ হয়েছে, তারপরে সর্বশান্ত হয়ে গেছে, একটার পর একটা সর্বশান্ত হয়ে গেছে। কর্ম করছিল, ভালো চাকরি করছিল, চাকরি শেষ হয়ে গেছে। ব্যবসা করছিল, ব্যবসা ডাউন হয়ে গেছে। শেয়ার মার্কেটে টাকা রেখেছিল, পুরো সর্বশান্ত হয়ে গেছে। তার পরিবারের হঠাৎ করে কেউ সমস্যায় পড়ে মারা পর্যন্ত গেছে। তাহলে এগুলো প্রত্যেকটার কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, শিবরাত্রির যোগ, শিব সংহারের প্রতীক। জানেন আপনারা, শিব আমাদের, অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে শিবের অবস্থান রয়েছে, এবং সেই শিব তার নির্দিষ্ট রূপ রয়েছে। কখনো সে রুদ্র, কখনো সে কিন্তু তার নির্দিষ্ট দিশা রয়েছে। সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আবার বলছি, আগামী শিবরাত্রি, তারপরে হচ্ছে অমাবস্যা, তারপরে কিন্তু শুভ কানেকশান, এবং যেটা আপনার জীবনের যে অশুভ দোষ রয়েছে সেইগুলোর প্রতিকার করার সম্ভব হবে। সেই জন্য এখন থেকে একদম সম্পূর্ণভাবে ওই তিথি পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আর নষ্ট করবেন না, যেটা ফেলে রাখবেন না। দেখুন, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে
আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর বিগত দিনে যে মানুষগুলো এসেছিলো তার মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যার মধ্যে এসেছিলো, আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন। আর সকলকে অতীব শুভ কামনা জানাই, আগামী দিনে আরও ভালো হোক এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার
এক কাজিন ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর
দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো না কাজ পেয়েছেন অবশ্যই? হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব
সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার আর এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল।
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে হয়েছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে।
এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।